হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম। এর আগে আমরা ফার্স্ট যে কোশ্চেনের পেজটা আছে ম্যাথামেটিক্সের 23 পাতায় যে ম্যাথামেটিক্সের পেজটা আছে সেটা সলভ করেছি। আজকে আমরা পেজ নাম্বার 73 এরপরে 73 পেজে কোশ্চেন আছে ম্যাথের, 73 পেজে ম্যাথের কোশ্চেনটা সলভ করব। ওকে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করা আছে তোমাদের ম্যাথ বইয়ের। রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করা আছে 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তাছাড়া 2017 সাল থেকে পরবর্তী প্রত্যেকটা সালের কোশ্চেন সলভ করা আছে, ম্যাথের কোশ্চেনে সলভ করা আছে। ঠিক আছে, তোমাদের যে কোনো প্রয়োজন হলে, যে কোনো অসুবিধা হলেও তোমরা প্লেলিস্টে গিয়ে তার সলিউশন পেয়ে যাবে। শুরু করছি দেখো আজকের ক্লাস। বলে রাখি, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আমরা পরবর্তী যে ক্লাসগুলো ছাড়বো তার নোটিফিকেশন যাতে দ্রুত পেয়ে যাও সাথে সাথে, পাবলিশ করার সাথে সাথে, তাই নোটিফিকেশনও অবশ্যই অন করে রাখবে। শুরু করছি আজকের ক্লাস। দেখো পেজ নাম্বার 73, এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 73 তে যে ম্যাথের কোশ্চেনটা আছে সেটা সলভ করছি। একের দাগের 1 থেকে 1, 2, 3, 4। আপাতত আমরা শর্ট কোশ্চেন গুলো 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগের শর্ট কোশ্চেন গুলো সলভ করছি। এগুলো হয়ে গেলে প্রত্যেকটা পেজের এগুলো শর্ট কোশ্চেন গুলো সলভ হয়ে গেলে তারপর আমরা বড় কোশ্চেনে ফিরবো। ঠিক আছে, দেখো তাহলে এখানে প্রথম যে কোশ্চেনে বলেছে বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে কোন সময়? একের দাগের একেরটা 3 গুণ হবে কত বছরে? 4টা অপশন আছে। ঠিক আছে, তাহলে দেখো 3 গুণ হবে, আমরা মূলধনটা পি ধরছি। মূলধনটা পি মানে 3 গুণ হচ্ছে সেটা 3p হয়ে যাচ্ছে, সুদ আসলে 3p। ঠিক আছে, কোন মূলধন 3 গুণ হচ্ছে 3p। তাহলে এখানে 3 গুণ যখন হচ্ছে তার মানে কি সুদ কত হচ্ছে? 3p মাইনাস p, এটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ কত? 3p মাইনাস p 2p। তাহলে অতএব এই 2pটা মানে সুদটা, এটা সুদটা আমরা বের করছি এখানে আসল থেকে, সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে। এবার সুদ বের করার সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে সুদটা বের করবো, দুটো সুদকে সমান করে দেবো, সেখান থেকে আমরা যেটা কত সময় সেটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা পি আর টি বাই 100, পি আর এর মান 6.14, পূর্ণ ভাঙলে 25/4 হবে। 25/4 মানে 25টা ওপরে 4টা নিচে। পি আর টি আমরা টি বছর ধরে নিই বাই 100, এইটা হচ্ছে এই পিপি কেটে গেল, দেখো পিপি কেটে গেল। তাহলে কত হচ্ছে? 25টা কেটে গেলে এখানে হয়ে যাচ্ছে 4, তাহলে এটা হয়ে যাচ্ছে টি বাই 4×4 = 16 = 2। তাহলে টি = 16 দুগুণে 32, টি = আসছে 32। তাহলে 32 বছরে কোনো মূলধন 3 গুণ হবে। সুদের হার 6.14 হলে 32 বছরে, 32 বছর অপশন আছে, ইয়েস অপশন ডি তে আছে। দেখো অপশন ডি তে 32 বছর অপশনটা আছে। ঠিক আছে, তাহলে অপশন ডি সঠিক উত্তর। একের দাগের একের এইভাবে লিখবে, শুধু দাগ নাম্বার দিয়ে তোমার সঠিক উত্তরটা লিখলেই হবে। 32 বছর, এখানে অপশন ডি দেবে, অপশন ডি 32 বছর। এবার 2 এরটা দেখো, 2 এর অঙ্ক কি বলেছে দেখো। 2 এর অঙ্ক বলা আছে যে যদি x প্রপোর্শনাল টু y⁴ 3/2 হয় তবে y প্রপোর্শনাল টু কি হবে? y প্রপোর্শনাল টু হবে, 3টা অপশন দেয়া আছে। ঠিক আছে, তাহলে কি বলা আছে? x প্রপোর্শনাল টু y⁴ বলা আছে। তাহলে আমরা কে যদি অশূন্য ভেদ ধ্রুবক নিই, কে যদি অশূন্য ভেদ ধ্রুবক নিই, এখানে কি হচ্ছে? তাহলে x = k y⁴/2। ঠিক আছে, তাহলে y⁴/2 এটা 1/k হয়ে যাচ্ছে, x হয়ে যাচ্ছে। তাহলে y কি হয়ে যাবে? এই যে 1/k, তার পাওয়ারে 2/3, আর x এর পাওয়ারেও 2/3, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে এখানে কি চলে আসবে, এবার এখানে হয়ে যাচ্ছে তাহলে এইটা যদি আমরা ধ্রুবকটা তুলে দিই, y প্রপোর্শনাল টু x⁴ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই মানটা আসছে, দেখো এই মানটা আসছে। তাহলে এটা কোন অপশনে আছে? দেখো এখানে কোশ্চেনে আছে, এটা এটা অপশন নাম্বার আছে x⁴2/3, এটা 2/3 আছে, অপশন এ তে আছে, অপশন এ x⁴2/3, অপশন এ x⁴2/3, তিনেরটায় যাচ্ছে। দেখো 3 কোশ্চেন কি বলেছে? একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি। আচ্ছা, চিত্রটা আমরা অঙ্কন করছি, দেখো চিত্র অঙ্কন করলেই বুঝতে পারবে। একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে, এই যে একটি বৃত্ত মনে করো, এটা কেন্দ্র থেকে 15 সেমি দূরে, এটা মনে করো 15 সেমি দূরে। কি বলেছে আরেকবার পড়ছি, দেখো একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত জ্যাটির দৈর্ঘ্য 16 সেমি। ঠিক আছে, এইটা মনে করো 15 সেমি দূরত্ব, এই 15 সেমি দূরে জ্যাটির দৈর্ঘ্য ও কেন্দ্র
এ বি জ্যা, এটা সি বিন্দু, এই যে এ বির দৈর্ঘ্য এ বি সমান 16, ঠিক আছে, এখানে সি বিন্দু, তাহলে এখানে কি হয়ে যায়, এসি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু 8, এটার অর্ধেক, তাই তো, এসি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু 8, এর অর্ধেক হয়ে যায়, এইটা 15 হয়ে যাচ্ছে, ওসি ইজ ইকুয়াল টু 15, ঠিক আছে, আর এসি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু 8, এটা সমান দুভাগে ভাগ হয়, ঠিক আছে, সো এই বিটা সমান দুভাগে ভাগ হয়, এটা যেহেতু লম্ব, এটা তোমাদের একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যের সাহায্যে এটা করা হচ্ছে, উপপাদ্যটা কাজে লাগানো হচ্ছে। এবার কি বলেছে দেখো, আচ্ছা বলেছে যে ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা 8 সেমি দূরে, তাহলে এইটা 15 সেমি দূরে অবস্থিত আছে, 15 সেমি দূরে অবস্থিত বলেছে, তো 15 সেমি দূরে অবস্থিত, 15 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি, তাহলে কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করতে পারবো, এটা ব্যাসার্ধটা কত হবে, তাহলে ও স্কোয়ার কি হবে, ও এটা অতিভুজ, ও স্কোয়ার ইজ ইকুয়াল টু ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা যোগ করে দিলে তাহলে ও স্কোয়ার সমান হয়ে যাচ্ছে, ওসি হয়ে যাচ্ছে 15 স্কোয়ার প্লাস এইটা 8 স্কোয়ার, তাহলে 15 15 225 প্লাস 64 289, ঠিক আছে, ও স্কোয়ার, তাহলে ও ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 17, তাহলে প্লাস 17টা গ্রাহ্য হবে, তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 17, এইটা বলছে। এবার যেটা কেন্দ্র থেকে 8 সেমি দূরে, আমরা মনে করছি এই দিকে অবস্থিত, কেন্দ্র থেকে 8 সেমি দূরে, এইটা, এই যে এইটা 8 সেমি বলে দিচ্ছি, এটা মনে করো ও ডি, এটা মনে করো ইএফ, এই যেটা দৈর্ঘ্য চেয়েছে, ইএফ এর দৈর্ঘ্য চেয়েছে, ভালো করে শুনবে, এইটা হয়ে যাচ্ছে 8 সেমি, ব্যাসার্ধ তো একই থাকবে, এইটা আবার যোগ করে দিলে এইটা আবার 17 হয়ে যাচ্ছে, তাহলে এইটা কত হয়ে যাবে, তাহলে এই যে এইটা এখানে এখানে হয়ে যাচ্ছে ও ই অতিভুজ, তাহলে ও ই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ই ডি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে ই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওই স্কোয়ার, ওই এর মান হচ্ছে 17, 17 স্কোয়ার মাইনাস ওডির মান হচ্ছে 8, 8 স্কোয়ার, তাহলে ইডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 17 17 289 মাইনাস 64, তাহলে ইডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 225, তাই তো, তাহলে ইডি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 15, তাহলে ইডি হয়ে যাচ্ছে 15, এইটা 15 হলে এইটাও 15 হবে, তাহলে 30 হয়ে যাচ্ছে, জ্যাটির দৈর্ঘ্য 30 সেমি হয়ে যাচ্ছে, দেখো দুদিকটা সমান হবে, জ্যায়ের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 30 সেমি, তাহলে এটা কোন অপশনে আছে দেখো, 30 সেমি, 30 সেমি এখানে অপশন দেওয়া আছে, অপশন এ আছে 30 সেমি, অপশন এ তে তিনের অপশন এ 30 সেমি, ঠিক আছে, চারটা দেখো যেগুলো তুলনামূলকভাবে একটু বড় ছিল। চারেরটা কি বলেছে, চারটা বলে দিয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি, ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি, ভূমির ব্যাসার্ধ চেয়েছে, এটা 60 হলে এটা সমান হবে, এই দিকটা 30, এই দিকটা 30, 30 30 ভাগ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা কি বলেছে এখানে, বলে দিয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 14 সেমি, 14 সেমি বলেছে ভূমির ব্যাসার্ধ, এটা 14, তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, মানে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, তাহলে পাই জানি আর জানি, এল এর মানটা নির্ণয় করতে হবে, এল এর মান, তাহলে এইটা আমাদের কি, এটা তো লম্ব, এটা লম্ব, এটা অতিভুজ, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে লম্ব অতিভুজ ভূমি, তাহলে আমাদের এল এর মানটা দরকার, এলটা হচ্ছে অতিভুজ, তাহলে এলটা যদি অতিভুজ হয়ে যায়, এইটার সাহায্যে যদি আমরা নামকরণ করি, যেটা এইটা যদি এ বি সি ডি হয়ে যায়, এ বি সি ডি যদি হয়ে যায়, দেখো এখানে তাহলে কি হচ্ছে, এলটা যেহেতু দরকার, তাহলে সাইন থিটা আমরা প্রয়োগ করলে যে লম্ব বাই অতিভুজ, এটা কন্ডিশন যদি প্রয়োগ করি, বা এখানে কি দেওয়া আছে এটার সাপেক্ষে, তাহলে সাইন এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ, ঠিক আছে, এটা ভূমি, এটাকে লম্ব ভাবতে হবে, এটা ভূমি অতিভুজ, তাহলে cos নিতে হবে, লম্ব ভূমি অতিভুজ, লম্ব জানা, সাইন 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, মানে 14 বাই এল, তাহলে সাইন 30 মান হাফ ইজ ইকুয়াল টু 14 বাই এল, এল ইজ ইকুয়াল টু কোনাকুনি কোণ হয়ে 28 হয়ে যাচ্ছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত, পাই আর এল, পাই এর মান 22/7, আর এর মান 14, এল এর মান 28, 4 7 28, 4 4 22 88 ইন্টু 14, 88 ইন্টু 14 কত হবে, 88 14, 4 32 হাতে 3, 4 32 7 35 ইন্টু 88,
এটা 2, 8 আর 5 13, 3 হাতে 1, 8 3 11 12, 1232 আসছে দেখো পাইআরএল। 1232 অপশনে আছে, অপশনে এখানে 1232 অপশনে আছে, অপশন বি তে আছে 1232, অপশন বি তে আছে 1232। প্রসেসটা দেখো আমরা কিভাবে করলাম, বলে বলে আমরা করেছি অঙ্কটা। 1232 অপশন বি, 1232 কি একক আছে, বর্গ সেমি। তাহলে অপশন বি, এই যে অপশন নাম্বারও দেবে, অ্যান্সারটাও দেবে 1232। এই যে কোষে দেখাচ্ছি আমরা তোমাদের বোঝানোর জন্য কোষে দেখাচ্ছি, এটা তোমরা তোমাদের পরীক্ষার খাতায় না করলেও হবে, যদি তোমরা রাফ পেজে করো তাও হবে, বা নিজেরা যদি বুদ্ধি খাটিয়ে করে নিতে পারো না কোষে তাহলেও হবে, ঠিক আছে। এত বর্গ সেমি। পাঁচেরটা কি বলেছে, 5 অঙ্ক বলে দিয়েছে, কোন বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। 44 সেমি দীর্ঘ চাপ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু আর থিটা সূত্র জানি। এস ইজ ইকুয়াল টু আর থিটা। কি বলেছে এখানে 45 ডিগ্রি মানে π/4, তাই তো। তাহলে 45 ডিগ্রি যদি π/4, বৃত্তের ব্যাসার্ধ আর চেয়েছে, তাহলে আর চেয়েছে 44 সেমি দীর্ঘ বৃত্তচাপ, এস এর মান 44 সেমি দীর্ঘ বৃত্তচাপ, আর থিটার মান π/4 যদি হয়ে যায়, তাহলে আর ইজ ইকুয়াল টু 44 ইন্টু 4/π। তাহলে আর ইজ ইকুয়াল টু 44 ইন্টু 4/22 এটা উল্টে যাবে, আর ইজ ইকুয়াল টু 44 ইন্টু 4 ইন্টু 7/22 হয়ে যাবে। এইটা কেটে গেলে 22টা 44কে কাটবে 2 দিয়ে, তাহলে এখানে কত হচ্ছে দেখো, আর এর মান হয়ে যাচ্ছে 4 7 28 দুগুণে 56 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 56 সেমি। অপশন আছে কি দেখো, এখানে ব্যাসার্ধ দেখো এখানে বলেছে কি কি আছে, হ্যাঁ অপশন বি তে আছে, অপশন বি তে আছে 56, অপশন বি 56 সেমি, 56 সেমি। 6টায় যাবো দেখো, ঠিক আছে, অপশন বি 56 সেমি। আচ্ছা, তারপরেরটা দেখো, বলছে মধ্যগামিতার মাপক 1টি 2টি 3টি 4টি অপশন আছে। মধ্যগামিতার মাপক 3টি, মধ্যগামিতার মাপক এটা তোমরা জানো, মধ্যগামিতার মাপক 3টি, ঠিক আছে। মধ্যগামিতার মাপক 3টি, মধ্যগামিতার মাপক সেগুলো কি, মধ্যগামিতার মাপক 3টি, কিন্তু সেগুলো যদি জিজ্ঞাসা করে কি, সেটা হচ্ছে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, ঠিক আছে। তাহলে এখানে 3টি কোন অপশনে আছে, গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, 3টি কোন অপশনে আছে দেখো, 3টি হবে অপশন নম্বরে দেওয়া আছে, অপশন অবশ্যই থাকা উচিত 3টি, অপশন সি তে আছে, তাহলে অপশন সি হয়ে গেল সঠিক উত্তর, ঠিক আছে। দেখো এর সাথে সাথে 1 এর দাগের কমপ্লিট হলো। এবার আমরা যাব 2 এর দাগে। 2 এর দাগে আছে শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণের অঙ্কে যাব। নেক্সট দেখো 2 এর দাগে, যে কোনো সমস্যা হলে, বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 2 এর দাগের 1 কি বলেছে দেখো, বলা আছে কোন মূলধনের বার্ষিক শতকরা সুদের হার ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। কত বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয়, এটা আমরা থিওরির ক্লাসে, মানে আমরা যখন ক্লাস 10-এর অঙ্ক করি, তোমাদের বইয়ের অঙ্ক যখন করি, তখন বারবার বলেছি এগুলো প্রথম বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হয়, থিওরি আলোচনা করতে গিয়ে, তাহলে প্রথম বছরের বা 1 বছরের, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবে, যে প্রথম বছরের বা 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সমান হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 বছর, শূন্যস্থানে 1 বছর, ঠিক আছে। কত বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সমান হয়। আচ্ছা, তারপর মান বলা আছে দেখো, 4 প্লাস রুট 15 তারপরে 3/2 প্লাস 4 মাইনাস রুট 15 তারপরে 3/2। এটা একটু জটিল অঙ্ক দিয়েছে দেখো, 4 প্লাস রুট 15 তারপরে 3/2 প্লাস 4 মাইনাস রুট 15 তারপরে 3/2 ইজ ইকুয়াল টু কে রুট 10 দেওয়া আছে, কে রুট 10, ঠিক আছে। কে রুট 10 দেওয়া আছে, কে এর মান নির্ণয় করতে বলেছে। এটা কিভাবে আমরা সলভ করবো দেখো, এটা হয়ে যাচ্ছে, আমরা করছি অতএব এই যে উপর নিচ এই ভেতরে ব্র্যাকেটের ভেতরে 2 দিয়ে গুণ করছি, এটা 8 প্লাস 2 রুট 15, 2 দিয়ে যেহেতু গুণ করলাম বাই 2 করছি, এখান থেকে 2 কমন এর, তো উপর নিচে 2 কেটে গিয়ে আগের মানটা ফিরে আসছে, এটা হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 4 দুগুণে 8, একইভাবে এখানেও 2 রুট 15। এই অঙ্কগুলো একটু বড় অঙ্ক দিয়ে দিয়েছে এখানের তুলনায়, এইটা যেমন তাই রাখছি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, এই যে 8 প্লাস
এইটটাকে আমরা কিভাবে ভাঙছি, এইটাকে 8 প্লাস 2 রুট 15টাকে আমরা কিভাবে ভাঙছি, এইটটা আমরা লিখতে পারি 5 প্লাস 3 লিখতে পারি, 5 প্লাস 3 প্লাস 2 রুট 15, এখানে লিখে দেখাচ্ছি। 5 মানে কি রুট 5 এর হোল স্কোয়ার, 3 মানে কি রুট 3 হোল স্কোয়ার, প্লাস 2 ইন্টু রুট 5 ইন্টু রুট 3। প্রসেসটা দেখো এখানটা, রুট 5 এর স্কোয়ার 5, রুট 3 স্কোয়ার 3, এটা তাহলে কিসের সূত্রে পড়লো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এটাও একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে যাবে। তাহলে স্কোয়ার যখনই হয়ে যাচ্ছে তাহলে কেটে যাবে, তাহলে ঠিক আছে। এইটা ইজ ইকুয়াল টু রুট 5 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার। দেখো বুঝতে পারলে, তাহলে এইখানটা এই জায়গাটা আমরা লিখতে পারি, এইটার জায়গায় 8 প্লাস 2 রুট 15 জায়গায় লিখতে পারি রুট 5 প্লাস রুট 3 হোল স্কোয়ার, এটা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এটা লিখছি, তাহলে দেখো এখানে বুঝে নাও প্রসেসটা। আচ্ছা ইজ ইকুয়াল টু এখানে লিখছি রুট 5 প্লাস রুট 3, কি কারণে লিখছি আমরা সেটা আগেই দেখিয়েছি, বাই 2 পুরোটার পাওয়ারে 3/2, প্লাস এটা একইভাবে রুট 5 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার বাই 2 পুরোটার পাওয়ারে 3/2 ইজ ইকুয়াল টু কে রুট 10। তাহলে এইটা হয়ে যাচ্ছে রুট 5 প্লাস রুট 3 বাই 2 কত স্কোয়ার, রুট 2 এর স্কোয়ার 2, রুট 2 এর স্কোয়ার 2 হয়, এটা আমরা রুট 2 নিচ্ছি, রুট 2 স্কোয়ার, এখানে স্কোয়ার, এটা স্কোয়ার করলে যে পাওয়ারে 3/2 আছে, এই 2 2 কেটে গেল, প্লাস এটা রুট 5 মাইনাস রুট 3 বাই এটা রুট 2 তার স্কোয়ার ইন্টু পাওয়ারে 3/2, 2 2 কেটে গেল, হয়ে যাচ্ছে কে রুট 10। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা আমরা সেপারেটলি লিখতে পারছি, অতএব রুট 5 বাই রুট 2 প্লাস রুট 3 বাই রুট 2 তার হোল কিউব প্লাস রুট 5 বাই রুট 2 মাইনাস রুট 3 বাই রুট 2 তার হোল কিউব ইজ ইকুয়াল টু কে রুট 10। এইটা হলো, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে দেখো, এবার a প্লাস বি হোল কিউব প্লাস a মাইনাস বি হোল কিউব, এটা করতে গেলে এখানে কি হয়, এর পাওয়ারে কি কি আছে, এখানে এই যে সূত্র a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে মাইনাস 3a স্কোয়ার বি পার্টটা এর সঙ্গে প্লাসের সঙ্গে কাটবে, আর a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, তাহলে b কিউব পার্টটা কাটছে, কি কি থাকছে, a কিউব পার্টটা থাকবে, a কিউব মানে রুট 5 বাই রুট 2 তার হোল কিউব পার্টটা থাকবে, তাহলে এতে একটা এতে একটা, এটা দুটো হয়ে গেল, প্লাস আর কোন পার্টটা থাকবে, যে পার্টগুলো মাইনাস নেই এর সঙ্গে সেটা থেকে যাবে, মাইনাস পার্টগুলো প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে এর সঙ্গে এর প্লাস পার্টটা হচ্ছে 3ab স্কোয়ার পার্টটা, দুটোর মিলে 3a মানে রুট 5 বাই 2 b স্কোয়ার মানে এটা স্কোয়ার 3/2 ইজ ইকুয়াল টু কে রুট 10, এইটা থেকে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে কি মান হচ্ছে দেখো, এটা কিউব করলে 2 ইন্টু এটা 5 রুট 5 বাই এটা হয়ে যাচ্ছে 2 রুট 2, 2 2 কাটলো, প্লাস এইটা কেটে দাও, এইখানে হয়ে যাচ্ছে, আচ্ছা রুট 5 বাই এইটা রুট 2 হবে, এইটা কাটবে না, এইটা কাটবে, এইটা ডেট থেকে যাবে, 9 রুট 5 বাই রুট 2 ইজ ইকুয়াল টু 10 রুট কে রুট 10। তাহলে হয়ে যাচ্ছে রুট 2 লসাগু করলে 9 আর 5 14 রুট 10 ইজ ইকুয়াল টু কে রুট 10, 14 রুট 5, 14 রুট 5 ইজ ইকুয়াল টু কে রুট 10, রুট 2 দিয়ে ওপর নিচে গুণ করলে 14, এই রুট 10 হয়ে যাচ্ছে, এটা রুট 2 গুণ হয়ে নিচে 2 হয়ে যাচ্ছে কে রুট 10, এটা কেটে গিয়ে 7 আসছে, তাহলে 7 রুট 10 ইজ ইকুয়াল টু কে রুট 10, তাহলে কে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7, দেখো প্রসেসটা, কে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7, ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু 7 আসছে, তাহলে বলছে কে এর মান ড্যাশ, কে এর মান 7, শূন্যস্থানে 7 লেখো। এবার 3-এরটা প্রসেসটা দেখো রেখেছি, অঙ্কটা একটু নয় বেশ বড়, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, বলা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি একক, ভূমির ব্যাসার্ধ আর, আর আয়তন ভি হলে সিআর বাই ভি, লম্ববৃত্তাকার চোঙ সিআর বাই ভি, সিআর বাই ভি। আচ্ছা লম্ববৃত্তাকার চোঙ, এটা বক্রতলের ক্ষেত্রফল, তাই তো, তার মানে 2 পাই আর এইচ ইন্টু আর, আর লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, পাই আর আর স্কোয়ার কেটে গেল, এইচ এইচ কেটে গেল, মানটা 2 চলে আসছে, দেখো সমস্ত কিছু কেটে গিয়ে, ঠিক আছে। দেখো এখানে তাহলে কি বলেছে, সিআর বাই ভি এর মান শূন্যস্থান দেওয়া আছে, তাহলে সিআর বাই ভি এর জায়গায় কি হবে, সিআর বাই ভি এর জায়গায় শূন্যস্থানে 2 হয়ে যাবে। 4-এরটা দেখো, 4-এর অঙ্ক দেখছি আমরা, কি বলেছে, 4-এর অঙ্ক বলে দিয়েছে, 4-এর অঙ্ক
4 অঙ্ক বলেছে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউ। 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউ। পি কিউ ও কেন্দ্র 4 সেমি ব্যাসার্ধ। ঠিক আছে, আর কি বলা আছে দেখো, আর বলা আছে পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ। এখানে আর বিন্দু হলে পি আর কিউ এটা 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা 8 ব্যাসটা। ঠিক আছে, পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ। আর কিউ আর 2√7 হলে পি আর সমান কিউ আর 2√7 পি আর চেয়েছে। সহজ অঙ্ক দেখো, এটা তো অর্ধবৃত্তস্থ কোণ মানে সমকোণ 90 ডিগ্রি, তাহলে পি পি কিউ আর এটা সমকোণী ত্রিভুজ, পি কিউ আর সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা বলেছে ব্যাসার্ধ 8 সেমি, তার মানে ব্যাস হয়ে যাচ্ছে 4 সেমি, তাই তো? ব্যাসার্ধ 4 সেমি বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে। কি বলা আছে, বলেছে 4 সেমি ব্যাসার্ধ, তার মানে ব্যাস হয়ে যাচ্ছে 8 সেমি। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অ্যাপ্লাই করে দিই। তাহলে পি আর স্কয়ার প্লাস আর কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পি আরটা নির্ণয় করতে হবে, পি আর স্কয়ার প্লাস আর কিউ 2√7 তার স্কয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কয়ার। পি কিউ মানে এটা 4 প্লাস 4 8 এর স্কয়ার। তাহলে পি আর স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 4 7 28, 28 তে 64। পি আর স্কয়ার ইজ ইকুয়াল টু 64 মাইনাস 28। তাহলে পি আর স্কয়ার ইজ ইকুয়াল টু 8 × 14, 6 14 হাতে 1 2 3 3 × 6 3 6। তাহলে পি আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, প্লাস 6টা গ্রাহ্য হবে এখানে, প্লাস 6টা গ্রাহ্য হবে। তাহলে পি আর এর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 6 সেমি, সেমি এককে আছে। পি আর এর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 6 সেমি, শূন্য স্থানে 6 সেমি। ঠিক আছে, 5এরটা দেখো। 5এর অঙ্ক দেখো, বলেছে যে 1/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটার মান। এটা সহজেই নির্ণয় করবো দেখো। ওয়ান বাই sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা এর মান চেয়েছে। ঠিক আছে, 1/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটার মান চেয়েছে। কি হবে, 1/sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/sec ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা। 1/sec মানে cos প্লাস 1 প্লাস cot স্কয়ার থিটা কি হয়, cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার। তার মানে এটা 1 প্লাস cot স্কয়ারের জায়গায় cosec হচ্ছে, তাহলে 1/cosec মানে কি, 1 প্লাস cot স্কয়ারের জায়গায় cosec হচ্ছে, তাহলে 1/cosec মানে sin, এটা হয়ে যাচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা, এইটা আসছে। ঠিক আছে, বইটা দেয়া আছে, এটা 1/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা এর মান। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 হয়, এই এতটা সূত্র 1 প্লাস 3 sin স্কয়ার থিটা, তাহলে এর মান এটাই হবে। ঠিক আছে, এর মান এটাই আসছে। তাহলে শূন্য স্থানে 1 প্লাস 3 sin স্কয়ার থিটা। 6এরটা দেখো, 6এরটা বলছে, কি বলা আছে 6এরটা, একটা তথ্য দেয়া আছে 16 15 17 16 15 x 19, এই তথ্যের সংখ্যাগুলোর মান 15 হলে x এর মান 16 15 17, তথ্যটা আছে 16 15 17, তারপরে কি আছে দেখো 16 15 17 16 15 x 19, 16 15 x 19। এখানে দেখো ছোট থেকে বড় যদি সাজিয়ে নিই আমরা, সাজিয়ে নেওয়ার পরও আমরা একই মান দেখতে পাবো, যে এই দুটো যেহেতু দুবার আছে, এই যে 15 15 এদের মাঝে আমরা x রাখছি 16 16 17 19, কারণ x এর মান সংখ্যাগুলোর মান যেহেতু চেয়েছে 16 বা 15 হবে নিশ্চয়ই, এইগুলো একবার করে আছে, এগুলো দুবার করে আছে, 1 2 3 4 5 6 7 3 7, তাহলে x এর মান 16 বা 15 হবে। তাহলে x এর মান 16 15 দুবার, 15 দুবার, তাহলে যেটা x এর মান যেটা হয়ে যাবে সেটাই সংখ্যাগুলোর মান, এই দুটোর মধ্যে যেটা x এর মান হয়ে যাবে, মানে x এর মান 15 হলে 15 সংখ্যাগুলোর মান, x এর মান 16 হলে 16 সংখ্যাগুলোর মান, এই দুটো একবার করে আছে, এই দুটোর প্রসঙ্গ আসছে না। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে,
বলেছে তথ্যের সংখ্যাগুলো মান 15 হলে এক্স এর মান, তাহলে তথ্যের সংখ্যাগুলো মান 15 হলে নিশ্চয়ই 15 তিনবার, তাহলে এক্স এর মানটা 15 অবশ্যই হতে হবে, এক্স এর মান 15, এটা আনসার। ঠিক আছে, দেখো 2 এর দাগের কমপ্লিট হলো, এবার আমরা 3 এর দাগের অঙ্কে যাব। তিনের দাগের এক একটা কি বলেছে দেখো, সত্য মিথ্যা। অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। সমান সময় ধরে নিয়োজিত করলে বলেছে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। সমান সময় ধরে নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি বলে না। বিভিন্ন সময়ের জন্য যখন হয়ে থাকে, 3 মাস ও 2 মাস এইভাবে আলাদা আলাদা সময়ের জন্য, বা 5 মাস পরে তুলে নিল, বা 8 দিন পরে নিয়োগ করলো, সেইটা হয়ে যায় মিশ্র। ঠিক আছে, আচ্ছা প্রথমটাই তাহলে মিথ্যা হয়ে গেল। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা বলেছে যে 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি বি এর মান অসংজ্ঞাত হবে যখন এ ও সি বিপরীত চিহ্ন যুক্ত হবে। এ আর সি বিপরীত চিহ্ন, দেখো এ আর সি বিপরীত চিহ্ন যুক্ত হয়ে গেলে, হ্যাঁ আমরা কি জানি, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হয়ে যায়। তাহলে এ আর সি বিপরীত চিহ্ন হয়ে গেলে প্লাসে মাইনাসে, তাহলে মাইনাস দিয়ে মান চলে আসছে, তার দিয়ে রুট করতে গেলে রুটের মধ্যে মাইনাস ইমাজিনারি নাম্বার চলে আসছে, এটা অবশ্যই সত্য। ভালো করে কথাটা শুনবে যা বললাম। এই যে বিপরীত চিহ্ন যুক্ত হয়ে গেলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, এখানে আলটিমেট ভ্যালুটা মাইনাস দিয়ে আসছে, তাহলে এবার মাইনাস দিয়ে যে কোনো মান, রুটের ভেতর -3 ধরো যে কোনো মান, এটা তো ইমাজিনারি হয়ে যাচ্ছে, তাহলে অসংখ্যাতই আসছে। ঠিক আছে, তাহলে যেটা বলেছে সত্য। পরেরটা দেখো, এবার যেটা আছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি ব্যাস, এডিসি 120 ডিগ্রি, ছবিটা আঁকছি। এবি ব্যাস, এবি সিডি ধরো বৃত্তস্থ চতুর্ভুজ, এবি ব্যাস। ঠিক আছে, এখানে কি বলেছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বৃত্তের ব্যাস এডিসি 120, বিএসি এর মান এডিসি 120, এইটা 120, এইটা 120 হয়ে গেলে এটার মান বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে এইটা নিশ্চয়ই 60 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তবে 180 ডিগ্রি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। বলেছে বিএসি এর মান হবে, বি এখানে বলেছে এডিসি 120, তাহলে বি এইটা হয়ে গেলে বিএসি এর মান হবে 40 ডিগ্রি। এটার সঙ্গে তো এ কোণের সম্পর্ক কিছু নেই, যে এইটা হলে যে 120 হলে যে এটা 40 হবে, তার তো কোনো আমাদের শর্তাশর্তি নেই। আমাদের শর্ত আছে এইটা হলে এইটা হতে পারে, তাহলে যে 40 হতেও পারে নাও পারে, তাহলে 40 যে কনফার্ম বলছে তা নিশ্চিত নাও হতে পারে, তাহলে আমরা এটাকে মিথ্যা বলে গণ্য করব, মিথ্যা। চারেরটা দেখো, ঠিক আছে, চারের কি বলেছে, একটি অর্ধগোলকের ঘনফল ভি এবং ব্যাসার্ধ আর হলে, একটি অর্ধগোলকের ঘনফল ভি এবং ব্যাসার্ধ আর, অর্ধগোলকের ঘনফল ভি, এমনি গোলকের ঘনফল কি হয়, 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলকের ভি ইজ ইকুয়াল টু 2/3 পাই আর কিউব, তার অর্ধেক, তাই তো, অর্ধগোলকের আয়তন হয়ে যায় 4/3 পাই আর কিউব, এই গোলকের ঘনফল হয়ে যায় 4/3 পাই আর কিউব, তাই তো। তাহলে অর্ধগোলকের কি হয়ে যাবে, অর্ধগোলকের নিশ্চয়ই তাই অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে 2/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে অর্ধগোলকের হয়ে যাচ্ছে 2/3 পাই, ঘনফল মানে আয়তন। এবার কি বলেছে দেখো, এখানে বলেছে এবং ব্যাসার্ধ আর হলে আর ইজ ইকুয়াল টু 3v/2 পাই। আচ্ছা, ব্যাসার্ধ আর, এটা ভি হয়ে গেলে তাহলে আর ইজ ইকুয়াল টু মানটা কত আসছে, এটা হচ্ছে 3v, কোণাকুণি গুণ করলে 3v ইজ ইকুয়াল টু 2 পাই আর কিউব, তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 3v/2 পাই, তাহলে আর ইজ ইকুয়াল টু এখানে 3 আসছে 3v/2 পাই, বা পাওয়ার 1/3 নিলেও হবে। কিন্তু এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে না, শুধু রুট দেয়া আছে, এইটা 3টা নেই, পাওয়ারে রুট মানে পাওয়ারে হাফ হয়ে যাচ্ছে, কিন্তু এটা পাওয়ারে 1/3 আসছে, তাই যে তথ্যটা দেয়া আছে মিথ্যা। পাঁচেরটা দেখো, পাঁচেরটা হচ্ছে বলা আছে cos 9α is equal to sin alpha, cos 9α is equal to sin alpha, 9α less than 90 ডিগ্রি, তাহলে tan 5 আলফার মান, cos 9α is equal to sin alpha। দেখো cos
9 আলফা ইজ ইকুয়াল টু সাইন আলফা, ব্র্যাকেটটা না দিলেও হবে। তাহলে এটার মান কি হয়, cos 90 ডিগ্রি মাইনাস 9 আলফা ইজ ইকুয়াল টু, বলা আছে যে 9 আলফাটা 90 ডিগ্রি ছোট, এটা বলে দেওয়া আছে, ইজ ইকুয়াল টু সাইন আলফা। তাহলে সাইন 90 মাইনাস থিটা, এটাকে যদি থিটা ভাবো, সাইন 90 মাইনাস থিটা কস থিটা, এটা চলে আসছে। উভয় দিক দিয়ে সাইন তুলে দিলে 90 ডিগ্রি মাইনাস 9 আলফা ইজ ইকুয়াল টু আলফা, সাইন সাইন তুলে দিলে এই 9 আলফাটা যদি ওদিকে নিয়ে যাই, 9 আলফা প্লাস আলফা, এটা প্লাস হয়ে যাবে, 9 আলফা প্লাস আলফা 10 আলফা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আলফার মান হয়ে যাচ্ছে 10 ডিগ্রি। তাহলে ট্যান 5 আলফার মান চেয়েছে, তাই তো না, আলফার মান হয়ে যাচ্ছে 10 দিয়ে ভাগ করলে 9 ডিগ্রি, আলফার মান হয়ে যাচ্ছে 9 ডিগ্রি। তাহলে ট্যান 5 আলফা, তাই তো, ট্যান 5 আলফার মান চেয়েছে, 5 9 45 ডিগ্রি, ট্যান 45 মান চলে আসছে 1। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, 1 মান আসছে, তাহলে এর মান 1ই বলেছে, তার মানে সত্য। এই যে তথ্যটা আছে সেটা সত্য হয়ে যাচ্ছে। 6টা দেখো, পরের বলছে একটি খেলায় 5 6 7 8 9 10 11 12 13 14 নম্বর পাওয়া গেল, 5 থেকে 15 পর্যন্ত আছে নম্বর পাওয়া গেল, নম্বরের গড় হলো 10। তাহলে দেখো, এই যে আমরা সংখ্যাগুলো লিখছি, তোমরা এটা ক্যালকুলেশন না করে, মানে যোগ না করে, যোগ করে সংখ্যা যে কটা আছে সেগুলো দিয়ে ভাগ করলে পেয়েই যাচ্ছ। এবার তা না করেও পাওয়া যাবে যদি আমরা পরপর লিখি, 5 6 7 8 9 10 11 12 13 14 15, টোটাল সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা, তাই তো। এই দেখো, 10-এর আগে 5টা সংখ্যা পরপর, 10-এর পরে 5টা সংখ্যা, সব পরপর আছে, কোনো ডিফারেন্সের কোনো অন্তর নেই, এক করে ডিফারেন্স আছে। যেহেতু এক করে দুদিকে ডিফারেন্স সমান এবং এদিকেও 5টা এদিকেও 5টা, তাহলে এদের গড় 10ই হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিয়ম বের করা। তাহলে এটা 10 বলেছে, এটাই বলা আছে সত্য। ঠিক আছে, তাহলে মিথ্যা সত্য, মিথ্যা মিথ্যা, সত্য সত্য, এইভাবে উত্তরটা হলো। ঠিক আছে, এবার দেখো 3-এর দাগের কমপ্লিট হলো। এবার আমরা 4-এর দাগে যাব। 1 নাম্বার করে যা যা ছিল এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা কমপ্লিট হয়েছে। এবার আমরা যাব পরবর্তী 4-এর দাগে, যেগুলো 2 নাম্বার করে আছে। প্রত্যেকটা পেজের আমরা 1 2 3 4-এর দাগের পর্যন্ত, 4 দাগ 1 2 3 4 এই 4টে দাগের কোশ্চেন সলভ করে দিচ্ছি। আগে সম্পূর্ণগুলো কভার করে নিয়ে তারপর আবার আমরা দীর্ঘ যেগুলো আছে বড় কোশ্চেন সেগুলো সলভ করতে থাকবো। এবার দেখো, প্রথমটা বলে দিচ্ছি 4 দাগের একটা, বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের সুদ আসলের 27/8 গুণ হবে। চক্রবৃদ্ধি সুদ বলেছে, এক একটা বলেছে কোনো আসল, কত চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের সুদ আসলে 27/8 গুণ, সুদ আসলে 27, ধরি আসল পি টাকা, সুদ আসল 27/8 গুণ বলেছে, 27p/8 এত টাকা। ঠিক আছে, সুদ আসলে হচ্ছে, ধরি সুদের হার, মনে করি সুদের হার R%, R%, বলছে বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে, কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের, কত বছরের, এটা কিছু বলেনি যে কোনো আসল বছরের সুদ আসলে, তাহলে যেহেতু কিছু বলেনি, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের সুদ আসলে, কত বছর এটা দেওয়া উচিত ছিল, কত সুদ আসলে, যেহেতু কিছু দেওয়া নেই আমরা 1 বছরই ধরে নিচ্ছি, বছরের সুদ আসলে 27/8 গুণ হবে। ঠিক আছে, অঙ্কটা একটু অন্যরকম। তাহলে যদি আমরা সুদের হার, এখানে সুদের হারটা এখানে আছে, সময়টা আমরা 1 বছরই ধরে নিই, তাহলে সময় যদি আমরা 1 বছর ধরে নিই, তাহলে কি হচ্ছে, বছরের মানে কিছু বলা নেই, মানে শুধু বছরের মানে 1 বছর, অতএব শর্ত অনুসারে কি হয়ে যাবে, তাহলে 1 বছরের তো সরল সুদ চক্রবৃদ্ধি সুদ দুটোই সমান হয়, এত পি, আমরা চক্রবৃদ্ধি সুদেরই সূত্র প্রয়োগ করছি, পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার, এটা 1 নিচ্ছি, পিপি কেটে গেলে কি চলে আসছে দেখো, অতএব R/100 প্লাস 1 ইজ ইকুয়াল টু 27/8, বা R/100 ইজ ইকুয়াল টু 27/8 মাইনাস 1, বা R/100 ইজ ইকুয়াল টু, এটা 8 লসাগু, 27 মাইনাস 8, অতএব
r/100 ইজ ইকুয়াল টু 27 থেকে 8 বিয়োগ করলে তো 19 হয়ে যাচ্ছে, 19/8। r ইজ ইকুয়াল টু 19/8 ইন্টু 100, এইটা হচ্ছে। একটু অন্যরকম অ্যান্সার আসছে, কিন্তু এটা তো সময়টা উল্লেখ করা উচিত ছিল। সুদ আসলটা এত গুণ হয়ে যাচ্ছে। সুদ আসল মানে সমন চক্রবৃদ্ধি। এটা বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে বলেছে, চক্রবৃদ্ধি সুদে বলেছে, কিন্তু কোনো আসল বছরের সুদ আসলে 27/8 গুণ হবে। এই অঙ্কটা একটু অঙ্কটা ঠিকঠাক দেয়া নেই। অঙ্কটা এখানে আসল মানে সময়টা কোনো একটা, এখানে দেখো সমস্ত কিছুই অজানা। হ্যাঁ, সুদ আসলে 27/8 গুণ হবে। সুদ আসলে 27/8 গুণ, ঠিক আছে, আমরা আসল ধরে নিয়ে সুদ আসল সেখান থেকে সুদও পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু এবার যেহেতু সময় ধরেন, আমরা সরল সুদ প্রয়োগ করে দেখি। সরল সুদ প্রয়োগ করলে এখানে আসল কত হচ্ছে, 27p/8 মাইনাস পি, তাহলে 19p/8, এইটা হচ্ছে আসল, ঠিক আছে। তাহলে 19p/8 ইজ ইকুয়াল টু PRT/100, পি ইন্টু আর ইন্টু টি, মানে এটা যদি 1 বছর, যেহেতু সময়টা এখানে অবশ্যই উল্লেখ করা দরকার ছিল যে এত বছরে এত গুণ হবে, ঠিক আছে। সময়টা এখানে উল্লেখ করা দরকার ছিল, যেহেতু সময়টা নেই এখানে নির্ণয় করা এটা অসম্ভব, যেহেতু সময় উল্লেখ নেই। আসল বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের সুদ আসলে, কত বছরের সুদ আসলে, কত বছরের সুদ আসলে অবশ্যই উল্লেখ করা দরকার ছিল, তাছাড়া এটা বের করা যাবে না। অবশ্যই এখানে সময়টা মেনশন করতে হবে, ঠিক আছে। তাই এটা আমরা বাদ রাখছি। 2-এরটা দেখো। দুইয়েরটা বলেছে যে কোনো ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 3:2, লাভের 5% দান করার পর এ 1197 টাকা লাভ্যাংশ হলে সমগ্র লাভ কত? ধরছি আমরা সমগ্র লাভ x টাকা, ধরি সমগ্র লাভ x টাকা। অতএব x টাকার 5% সমান কত হচ্ছে, x ইন্টু 5/100 টাকা, 5×20, তাহলে x/20 টাকা। অতএব x/20 এত টাকা দান করা হয়েছে। অতএব অবশিষ্ট আছে কত, অবশিষ্ট আছে সমান x মাইনাস x/20 টাকা ইজ ইকুয়াল টু 20x মাইনাস x টাকা ইজ ইকুয়াল টু 19x/20 টাকা। অতএব 19x/20 টাকা এ ও বি কোন অনুপাতে ভাগ করেছে, এই টাকাটা এ ও বি 3:2 অনুপাতে ভাগ করেছে। এ ও বি 3:2 অনুপাতে ভাগ করে নিয়েছে, ঠিক আছে। এ ও বি 3:2 অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে বলে দিয়েছে আবার 5% দান করার পর এ এত টাকা লাভ্যাংশ পেল। তাহলে অতএব লভ্যাংশ থেকে এ পাবে, অতএব লভ্যাংশ থেকে এ পাবে কত পাবে, এখানে হচ্ছে 3:2 আছে, তাহলে 3/3 + 2 5 ইন্টু 19x/20 এত টাকা সমান হয়ে যাচ্ছে 3×19=57x/5×100 এত টাকা। অতএব শর্তানুসারে কি হবে, এরপরে শর্তানুসারে হয়ে যাবে, এইটা বলেছে যে এইটা কত টাকা পেয়েছে সে মানে এখানে এ লভ্যাংশ পেয়েছে 1197 বলা আছে, তাই তো। কত বলা আছে দেখো, লভ্যাংশ পেয়েছে, সেই লভ্যাংশটার সঙ্গে এটাকে সমান করে দিলে আমরা এক্স এর মান পেয়ে যাবো 1197। এত টাকা পেলে সমগ্র লাভ কত হবে, তাহলে এক্স এর মানটাই সমগ্র লাভ, এটা 1197। অতএব এক্স ইজ ইকুয়াল টু 1197 ইন্টু 100/57। এটা বোধহয় কেটে যাচ্ছে, 57 দিয়ে একে ভাগ করলে 57, 1197, 57 দুগুণে 114, 7, 5, 1, 21 হয়ে যাচ্ছে। অতএব x ইজ ইকুয়াল টু 2100। অতএব মোট লাভ 2100 টাকা, ঠিক আছে। এটা অ্যান্সার আসছে, দেখো মোট লাভ আসছে এখানে 2100 টাকা। অতএব মোট লাভ, সমগ্র লাভ কত চেয়েছে, অতএব মোট লাভ 2100 টাকা সমগ্র লাভ চেয়েছে, দেখো।
2 এর দাগেরটা হয়ে গেল, প্রসেসটা দেখে নাও। এবার আমরা যাবো 3 এর দাগের অঙ্কে। 3 এর দাগের অঙ্কে যাবো, দেখো 3 এর দাগের অঙ্কে যাচ্ছি। প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে, প্রথম অঙ্কটা অসম্পূর্ণ ভাবে দেওয়া আছে। আচ্ছা, এখানে বলেছে 3 এর দাগেরটা বলা আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ 2 হলে এ ও বি এর মান। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8, সহজ অঙ্ক দেখো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস আর একটা কি আছে এ এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের সাধারণ বীজ 2, সমীকরণ দ্বয়ের সাধারণ বীজ 2। তাহলে যেহেতু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ 2, সাধারণ বীজ মানে উভয়েরই বীজ, তাই তো, উভয় সমীকরণেরই। তাহলে যেহেতু এর একটি বীজ 2, অতএব এক্স এর জায়গায় আমরা 2 পুট করতে পারবো, a ইন্টু 2 প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, অতএব 4 প্লাস 2a প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 বা 2a প্লাস 8 আর 4 12 ইজ ইকুয়াল টু 0 বা 2a ইজ ইকুয়াল টু মাইনাস 12 বা a ইজ ইকুয়াল টু মাইনাস 12/2 বা a ইজ ইকুয়াল টু মাইনাস 6, a ইজ ইকুয়াল টু আসছে মাইনাস 6। ঠিক আছে, তাহলে এই a এর ভ্যালুটা আমরা এতে যদি পুট করে দিই, অতএব এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের সাধারণ বীজ 2, এরও সাধারণ বীজ, এর সমীকরণের বীজ 2, এই সমীকরণের বীজ সাধারণ বীজ মানে উভয়েরই বীজ, উভয় সমীকরণেরই বীজ, এই সমীকরণের বীজ 2। তাহলে এই সমীকরণেও আমরা এক্স এর জায়গায় 2 পুট করতে পারবো, অতএব 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু বি বা বি ইন্টু 2 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 বা 2 স্কোয়ার 4 প্লাস 2b মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 বা 2b মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা 2b ইজ ইকুয়াল টু 2 বা b ইজ ইকুয়াল টু 2/2 বা b ইজ ইকুয়াল টু 1। অতএব a ইজ ইকুয়াল টু মাইনাস 6, b ইজ ইকুয়াল টু 1, এই দুটো মান আসছে দেখো, a ইজ ইকুয়াল টু মাইনাস 6, b ইজ ইকুয়াল টু 1। কতটা হলো? আমাদের অ্যান্সার হচ্ছে a ইজ ইকুয়াল টু মাইনাস 6, b ইজ ইকুয়াল টু 1। এবার দেখো 3 এর দাগেরটা হয়ে গেল, এবার আমরা 4 এর দাগে যাবো। 4 এর দাগের কি অঙ্ক দিয়েছে, x ইজ ইকুয়াল টু 7 প্লাস 4 রুট 3 হয় যদি, তাহলে 1/√x এর মান x ইজ ইকুয়াল টু 7 প্লাস 4 রুট 3। ভালো অঙ্ক দেখো 4 এর দাগেরটা। এই চ্যাপ্টার অঙ্কগুলো দেখছি একটু টাফ আছে, 2 নম্বরের অঙ্কগুলো। x ইজ ইকুয়াল টু 7 প্লাস 4 রুট 3, অতএব x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7 থেকে আমরা ভাঙছি 4 প্লাস 3 প্লাস 4 রুট 3, 4 আর 3 7 ম্যাচ করছে। এবার দেখো, বা x ইজ ইকুয়াল টু এই 4টাকে নিচ্ছি আমরা 2 স্কোয়ার, 3টাকে নিচ্ছি আমরা রুট 3 স্কোয়ার, 2 স্কোয়ার 4 হয়, রুট 3 স্কোয়ার 3 হয়, ঠিক আছে, মিলে যাচ্ছে। এবার এটাকে লিখছি দেখো, এই 4টাকে 2 ইন্টু 2 ইন্টু রুট 3। তাহলে যদি এবার লিখি x ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস রুট স্কোয়ার প্লাস 2ab, 2 এই যে a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, অতএব x ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা, এটা হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু, উভয় দিকে রুট করলে কি হবে, অতএব রুট x ইজ ইকুয়াল টু, এই উভয় দিকে রুট করলে স্কোয়ারটা সরে চলে যাবে, 2 প্লাস রুট 3। ঠিক আছে, অতএব 1/√x কত, 1/√x ইজ ইকুয়াল টু 1/2 প্লাস রুট 3। এটাকে কর্নিনেশন করে দিই, শুধুমাত্র 1 ইন্টু 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করে দিই, 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। অতএব 1/√x ইজ ইকুয়াল টু ওপরে 2 মাইনাস রুট 3, নিচে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। তাহলে 1/√x ইজ ইকুয়াল টু
2 মাইনাস রুট থ্রি, 2 স্কোয়ার 4, রুট থ্রি স্কোয়ার 3, তাহলে 1 বাই রুট এক্স ইজ ইকাল টু 2 মাইনাস রুট থ্রি বাই 1। অতএব 1 বাই রুট এক্স ইজ ইকাল টু 2 মাইনাস রুট থ্রি, এটা অ্যান্সার আসছে। দেখো 1 বাই রুট এক্স ইজ ইকাল টু 2 মাইনাস রুট থ্রি, এটা আসছে। 1 বাই রুট এক্স এর মান চেয়েছে, 1 বাই রুট এক্স এর মান নির্ণয় করো, ঠিক আছে। নেক্সট দেখো বলছে যে দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটি যথাক্রমে পি ও কিউ বিন্দুতে, পি কিউ ও আর এস বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এখানে তারপর চিত্রটা অঙ্কন করছি। দেখো এইটা আমাদের 4-এরটা হলো, এবার 5-এরটা করছি। এটা 4-এরটা হলো, দাগ নম্বরটা দেওয়া হয়নি। মনে করো এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, বৃত্ত দুটি একে অপরকে দুটো বিন্দুতে ছেদ করেছে। সেই দুটো বিন্দু কি বলেছে এখানে, দুটো বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা, তাহলে এ বিন্দুগামী একটা সরলরেখা আর বি বিন্দুগামী একটা সরলরেখা। এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি কিউ ও আর এস বিন্দুতে ছেদ করেছে। দুটো বৃত্তকে এ বিন্দুগামী পি কিউ, তারপরে বি বিন্দুগামী আর এস নিতে হবে, এইটা, ঠিক আছে। এবার কি বলেছে, এ পি আর 80 ডিগ্রি, এ পি আর এটা 80। আর কি বলা আছে দেখো, বি আর পি 78, বি আর পি এটা 78, ঠিক আছে। আর কি বলা আছে দেখো, তাহলে এ কিউ এস এবং বি এস কিউ এর মান, এ কিউ এস বি এস কিউ এই দুটোর মান চেয়েছে। তাহলে দেখো কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবার দেখো পি বিন্দুগামী সরলরেখা দুটি বৃত্তকে এ বিন্দুগামী ও পি ও কিউ না, এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী সরলরেখা দুটি বৃত্তকে পি ও কিউ এবং বি বিন্দুগামী সরলরেখা দুটি বৃত্তকে আর ও এস বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আচ্ছা, প্রদত্ত কোণ এ পি আর সমান 80 ডিগ্রি, কোণ পি আর বি সমান 78 ডিগ্রি। আমরা এ কমা বি যোগ করলাম, এ কমা বি যোগ করলাম, এইটা, ঠিক আছে। তাহলে দেখো অতএব এটা এই মানটা বের করি, অতএব কোণ পি, তাহলে এই যে এ আর বি, এ মানে এ পি আর বি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব এ পি আর বি ও এ বি এস কিউ বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে এই কোণটা কত হবে, অতএব কোণ পি এ বি ইজ ইকুয়াল টু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে এই কোণটা হয়ে যাবে 90 মাইনাস 78, 180 মাইনাস 78, 8 × 10 2 7 1 7 1 8, তার মানে হয়ে যাচ্ছে 102 ডিগ্রি, ঠিক আছে। এইটা 102 হলে এই যে কোনো চতুর্ভুজে
কোন চতুর্ভুজের বহিস্থ কোণটি তার বিপরীত অন্তঃস্থের সমান হয়, তাহলে এইটা হলে এই মানটাও তার সমান হবে। কোন চতুর্ভুজের যে বহিস্থ কোণ, তাহলে এই চতুর্ভুজের এই বৃত্তের এই এবি এস কিউ চতুর্ভুজের সাপেক্ষে এই বহিস্থ কোণ এইটা, এর বিপরীত অন্তঃস্থ এইটা হচ্ছে। তাহলে অতএব কোণ কিউএসবি বা বিএসকিউ ইজ ইকুয়াল টু 102 ডিগ্রি। আবার কোণ এ বি আর ইজ ইকুয়াল টু 180 মাইনাস 80 ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি হচ্ছে। এই কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে এরও আবার এইটা বহিস্থ কোণ হলে এর বিপরীত অন্তঃস্থ এইটা হচ্ছে। অতএব কোণ এ কিউ এস ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। পাশে লিখে দিতে পারো যে কোনো চতুর্ভুজের বহিস্থ কোণটি তার বিপরীত অন্তঃস্থের সঙ্গে সমান হয়। কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বলতে এখানে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণটি তার বিপরীত অন্তঃস্থের সঙ্গে সমান হয়। ঠিক আছে, এটা অবশ্যই পাশে উল্লেখ করে দিলে অনেক ভালো হবে। তাহলে একটা কোণ হয়ে গেল 100 আর একটা কোণ হয়ে গেল 102। 100 কোণটা হলো এ কিউ এস 100 ডিগ্রি। আর একটা কোণ কি চেয়েছে? আর একটা কোণ চেয়েছিল বিএস কিউ। অতএব কোণ এ কিউ এস 100, কোণ বিএস কিউ ইজ ইকুয়াল টু 102। ঠিক আছে, 5-এর দাগে হলো। এবার আমরা 6-এর দাগে যাচ্ছি। 6-এর দাগের অঙ্ক। ছয়টা বলেছে, দেখো বলেছে ও কেন্দ্রবৃত্তের এবি একটি জ্যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এ ডি কে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে চিত্রটা কিরকম হবে? চিত্রটা অঙ্কন করছি, দেখো চিত্রটা মোটামুটি এইরকম আসবে। এটা যদি একটা বৃত্ত হয়, এটা একটা জ্যা অঙ্কন করবো, বর্ধিত এইটা এইরকম যাবে, স্পর্শক এইরকম হবে, এটা বি। এটা যদি ও বিন্দু হয়, এটা বি বিন্দু, এটা এ বিন্দু। এবার এই বিন্দুতে স্পর্শক কিরকম হবে? মোটামুটি এইখানে ছেদ করে যাচ্ছে, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এ বি। ঠিক আছে, আচ্ছা এইটা দেখো কি বলা আছে এখানে, ও কেন্দ্রবৃত্তের, এই যে ও কেন্দ্রবৃত্ত এর এ বি জ্যা। ঠিক আছে, এ বি জ্যা। এবার বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এইটা, এখানে টি বিন্দুতে ছেদ করেছে, তার মানে বিটি স্পর্শক হয়ে যাচ্ছে। আর এখানে বর্ধিত এও হবে। এটা তোমাদের একটা ভুল আছে এখানে বইয়ে যে দেওয়া আছে। এখন তো বেশ কয়েকটা ভুল দেখতে পাচ্ছি। দেখো তোমাদের প্রথম যে অঙ্কটা আমরা বলেছিলাম যে বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের সুদ আসলে 2/27/8 গুণ হবে। এই অঙ্কটাই যে কিছু বছরের বলা আছে, মানে আমরা 1 বছরের ধরবো, কিন্তু 1 বছর ধরে আমরা যে ক্যালকুলেশনটা করেছিলাম সেই রকম আসছে, যেটা অ্যান্সার আসবে সেটা আসবে। আমি করেই দিয়েছিলাম, 2-1 লাইন শেষে বাকি ছিল। যদি ওই রকম বলা থাকে তো ওই প্রসেসই হবে, যেটা আমাদের করা ছিল ঠিকঠাকই ছিল। কিন্তু যেটা তোমাদের অ্যান্সার আছে, সেই অ্যান্সার 50% অ্যান্সার আছে, সেটা অ্যান্সারের জন্য যদি 3 বছর নিতে হবে, 3 বছর দিয়ে করবে, সেম প্রসেসে অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, বেশ কয়েকটা গন্ডগোল আছে দেখছি। এই অঙ্কটাও দেখো, এই অঙ্কটা যে আমরা এখানে দেওয়া আছে, এই অঙ্কটা যে দেওয়া আছে যে বর্ধিত, এখানে দেওয়া আছে ও কেন্দ্রবৃত্তের এবি জ্যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এডি কে টি বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত এডি হবে না, বর্ধিত এও কে টি বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত এডিটা এও হবে। ঠিক আছে, বর্ধিত এও কে টি বিন্দুতে ছেদ করেছে। এখন এবার বলা আছে বিএটি 25 ডিগ্রি, বিএটি 25, এইটা 25 ডিগ্রি। ঠিক আছে, আমরা এই বাইরেই লিখছি, এইটা 25। আচ্ছা, আর কি বলেছে দেখো, বিএটি 25 ডিগ্রি বলে দিয়েছে, তবে বিটিএ এর মান কত? বিটি, এই টি কোণটার মান নির্ণয় করতে হবে। এটা একটা ত্রিভুজ আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, এইটা কত হয় দেখো, এখানে আমরা যোগ করে দিলে এইটা হয়ে যায় বৃত্তের ব্যাসার্ধ। এইটা তো বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক লম্ব হয়, এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এই ত্রিভুজটা ওএবি ত্রিভুজের ওএ ব্যাসার্ধ ও বি ব্যাসার্ধ, তাহলে দুটো ব্যাসার্ধ সমান, তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে, এটা 25 হলে এটাও 25। তাহলে এইটা একটা ত্রিভুজ, সম্পূর্ণ কোণ থেকে সহজেই বের করে নিতে পারবো। দেখো ও কেন্দ্রবৃত্তের এ বি জ্যা। ঠিক আছে, আচ্ছা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এও কে
টি বিন্দুতে ছেদ করেছে, তাই তো? টি বিন্দুতে ছেদ করেছে, বর্ধিত এও কে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো এখানে এটা বলা আছে। আচ্ছা, প্রদত্ত কি? প্রদত্ত কোণ বি এ টি ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি। বি এ টি 25 ডিগ্রি, ঠিক আছে? এটা অঙ্কন করা হয়ে গেছে। আমরা শুধুমাত্র ও কমা বি যুক্ত করছি। ও কমা বি যোগ করলাম, ও কমা বি যোগ করলাম, তার মানে এটা লম্ব হয়ে যাচ্ছে স্পর্শকের উপর, ঠিক আছে? তাহলে আমরা জানি অতএব ওবি পারপেন্ডিকুলার যুক্ত করা মানে এখানে লম্ব এটা, ঠিক আছে? তাহলে ওবি পারপেন্ডিকুলার টু বিটি, কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যখন স্পর্শক লম্ব হয়, ঠিক আছে? তো কোণ ও বি টি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ও বিটি 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। কোণ ও বিটি এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো অতএব ত্রিভুজ এ ও বি এর ও এ ইজ ইকুয়াল টু ও বি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ এরা, ঠিক আছে? ও এ ইজ ইকুয়াল টু ও বি, যেহেতু ও এর বিপরীত কোণ কোনটা? ও বি এ। অতএব ও বি এ সমান ও এ বি সমান 25 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? 25 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো তাহলে এটা যদি 25 হয়, সম্পূর্ণ কোণটা কত? অতএব এ বি টি কোণ কত? অতএব কোণ এ বি টি ইজ ইকুয়াল টু এ বি টি হয়ে যাচ্ছে, এ বি টি হয়ে যাচ্ছে এ বি ও, এ বি ও মানে এই দিকটা, প্লাস ও বি টি প্লাস ও বি টি, দুটো পার্টে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? এইটা হয়ে যাচ্ছে এ বি ও হয়ে যাচ্ছে 25 প্লাস ও বি টি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে 115, 115 ডিগ্রি, ঠিক আছে? পুরোটা 115 ডিগ্রি। এবার দেখো, এবার এইখানে করছি বাকিটা। অতএব ত্রিভুজ এ বি টি এর দুটো কোণ জানি, শুধুমাত্র একটা কোণ টি কোণটা বের করতে হবে। এখানে কি বলেছে? এখানে তোমাদের বইয়ে বলে দিয়েছে, বইয়ে বলা আছে যে বি টি এ কোণের মান। অতএব বি টি এ কোণ বি টি এ ইজ ইকুয়াল টু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, 180 থেকে এই দুটো কোণের সমষ্টি ভাগ দিই, 180 মাইনাস একটা কোণ 25 আর একটা কোণ 115, ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু 180 মাইনাস 15, 5 20, 140 ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি আসছে। দেখো বিটিএ, অতএব কোণ বিটিএ এর মান 40 ডিগ্রি, এটাই বলবো। অতএব কোণ বিটিএ এর মান 40 ডিগ্রি, ঠিক আছে? দেখে নাও প্রসেসটা, একদম সহজ অঙ্ক ছিল। আচ্ছা, 6 এর দাগে দেখো হয়ে গেল। নেক্সট আমরা যাবো 7 এর দাগের অঙ্কে। নেক্সট দেখো আমরা 7 এর দাগে যাব। 7 এর দাগে কি বলেছে? 7 এর দাগে বলে দিয়েছে যে ও কেন্দ্রবৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যে দুটি সমান্তরাল জ্যা 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের সমান্তরাল জ্যা এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। এবি এবং সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? এটা তোমাদের বইয়ের অঙ্ক সম্ভবত। ও কেন্দ্রবৃত্তের 10 সেমি এবং 24 সেমি, তাই তো? দুটি সমান্তরাল জ্যা। ও কেন্দ্রবৃত্তের 10 সেমি ও 24 সেমি দুটি সমান্তরাল জ্যা এবি ও সিডি কেন্দ্র এইটা হচ্ছে 10 সেমি, 10 সেমিটা দূরে হবে, 24 সেমিটা কাছে হবে, কারণ এটা অনেকটা বড়, ঠিক আছে? এটা 10, এটা লম্ব অঙ্কন করলে দুদিকে লম্ব অঙ্কন হয়ে গেলে ও বিন্দু থেকে, হ্যাঁ, এটা 10 এবিটা আর সিডিটা 24। এটা মনে করো এখানে ই আর এখানে এফ লম্ব আছে, ঠিক আছে? এইটা মনে করে যোগ করতে হবে। এটা 10 হলে এটা 5 5-এ ভাগ হয়ে যাবে, এটা 24 হলে 12 12-এ ভাগ হয়ে যাবে। আমরা বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, এখানে আর, এটা আর, ঠিক আছে? এটা ধরে নেব। ও কেন্দ্রবৃত্তে, এটা দেখো সহজ অঙ্ক। ও কেন্দ্রবৃত্তে 10 সেমি ও 24 সেমি দুটি সমান্তরাল জ্যা, তাই তো? ও কেন্দ্রবৃত্তে 10 সেমি ও 24 সেমি দুটি কি জ্যা বলেছে? ও কেন্দ্রবৃত্তে 10 সেমি ও 24 সেমি দুটি সমান্তরাল জ্যা, দুটি সমান্তরাল জ্যা এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, ঠিক আছে? কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত।
এ বি ও সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। তাহলে এ বি এখানে এ বি সমান 10 সেমি, সিডি সমান 24 সেমি। ও বিন্দু থেকে এ বি ও সিডি এর ওপর ওই এবং ওয়েভ লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, অতএব তাহলে লম্ব অঙ্কন করলে সমান দুভাগে ভাগ হবে। এই ইজ ইকুয়াল টু বিই ইজ ইকুয়াল টু 5 সেমি, আর এখানে সিএফ ইজ ইকুয়াল টু ডিএফ ইজ ইকুয়াল টু 12 সেমি। ঠিক আছে, হলো। এবার দেখো, অতএব তাহলে প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ হয়েছে দুটোই। ত্রিভুজ এ ও ই থেকে কি পাচ্ছি? এ ও ই থেকে পাই, এ ও ই থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা আর একটা ধরে নিচ্ছি, ধরে নেওয়ার আগে এখানে আর একটা ধরে নিচ্ছি যে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলেছে এইটা সমান এইটা 5 সেমি। আচ্ছা, তার মানে ইএফ বলেছে 17 সেমি, তাই তো? ইএফ 17 সেমি বলা আছে, ওইটা দেখো ইএফ 17 সেমি উল্লেখ করে দেওয়া আছে যে এ বি ও সিডি এর মধ্যে দূরত্ব 17 সেমি। ধরি ওই ইজ ইকুয়াল টু এক্স, অতএব ওএফ ইজ ইকুয়াল টু কত হবে? 17 মাইনাস এক্স, এক্স সেমি, 17 মাইনাস এক্স সেমি। ঠিক আছে, তাহলে আমরা যদি এক্স এর মানটা পেয়ে যাই, এই অঙ্কটা একটু বড়, তাহলে আর এর মান পেয়ে যাব। ত্রিভুজ এ ও ই থেকে পাই, এ ও ই থেকে পাই, এ ও ই থেকে পাচ্ছি এ ও ই থেকে পাচ্ছি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা ওই ইজ ইকুয়াল টু এক্স ধরা আছে, এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। আচ্ছা, ত্রিভুজ সিওএফ থেকে পাচ্ছি, সিওএফ থেকে পাই এখানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 17 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে এইটাও আর এর মান, এইটাও আর এর মান, তাহলে এই দুটো মান নিশ্চয়ই সমান হবে। অতএব এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 25 ইজ ইকুয়াল টু 17 মাইনাস এক্স তার স্কোয়ার প্লাস 12 12 144। অতএব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 17 স্কোয়ার মাইনাস 17 দোকানে 34 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 144 মাইনাস 25। এক্স স্কোয়ার কেটে গেল, 34 এক্স বাঁ দিকে আসছে, এটা 17 স্কোয়ার হয়ে যায় 289, 144 থেকে 25 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 144 থেকে 25 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 14 আর 5 19 প্লাস 119। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এদের যোগফলটা কত? নিচে 34, 9 আর 9 18, 8 হাতে 1, 8 আর 9 আর 10 0 হাতে 1, 2 আর 3 আর 4, 408। তাহলে 34 এইটা হয়ে যাচ্ছে দেখো 12 হয়ে যাচ্ছে, এক্স এর মান 12। অতএব এক্স সমান 12। অতএব ত্রিভুজ এক্স সমান 12 হলে এ ও ই থেকে পাই, এ ও ই থেকে কি পাচ্ছি? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা ছিল 5 এর স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় যদি মানটা পুট করে দিই 12 স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার 25, 12 স্কোয়ার 144, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 169, আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 13। অতএব আর ইজ ইকুয়াল টু 13। স্টেটমেন্ট লিখবে বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি, একদম সহজ অঙ্ক। দেখো উত্তর লিখবে বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি। ঠিক আছে, সহজ অঙ্ক। উত্তরটা অবশ্যই লিখবে বৃত্তের ব্যাসার্ধ কত লিখবে? 13 সেমি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো পরবর্তী অঙ্কে যাচ্ছি আমরা। পরবর্তী অঙ্ক এখানে 7 হয়ে গেল, 8 একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে যে বৃহত্তম ঘনক কেটে নেওয়া যায় তার আয়তন। 4√2 সেমি ব্যাসার্ধ, 8 গোলকের ব্যাসার্ধ কত? 4√2 সেমি। দেখো গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 4√2 সেমি। ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ 4√2 সেমি। এটা গোলক, এটা থেকে যে সবচেয়ে বড় ঘনক কেটে নেওয়া যাবে। সবচেয়ে বড় ঘনক কি হবে? গোলকের যেটা ব্যাস সেটা ঘনকের কর্ণের সঙ্গে সমান হবে, সেটাই সবচেয়ে বড়। গোলকের যেটা ব্যাস সেটা ঘনকের কর্ণের সঙ্গে সমান হবে। ঠিক আছে, অতএব গোলকের ব্যাস কত?
গোলকের ব্যাস is equal to 2 into 4 root 2 সেমি is equal to 8 root 2 সেমি। গোলক থেকে সবচেয়ে বড় যে ঘনক কাটা যাবে তার যে ঘনক কাটা যাবে তার কর্ণ গোলকের ব্যাসের সঙ্গে সমান হবে, ব্যাসের সঙ্গে সমান। ঠিক আছে, অতএব ঘনকের কর্ণ ইজ ইকুয়াল টু 8 root 2 সেমি। অতএব ঘনকের বাহু কত? ঘনকের যেটা কর্ণ হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে √2 দিয়ে ভাগ হয়। ঘনকের কর্ণ জানা থাকলে ঘনকের কর্ণ বের করার সূত্র কি? √3 ইন্টু বাহু। তাহলে ঘনকের কর্ণ হচ্ছে √3 ইন্টু বাহু, আর কর্ণ ইজ ইকুয়াল টু √3 ইন্টু বাহু। তাহলে বাহুর সঙ্গে √3 দিয়ে গুণ করলে কর্ণ বের হয়, তাহলে কর্ণকে √3 দিয়ে ভাগ করলে বাহু বের হবে। তাহলে ঘনকের বাহু ইজ ইকুয়াল টু 8 root 2 বাই √3 এত সেমি। ঠিক আছে, তাহলে কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে ঘনকের আয়তন। অতএব ঘনকের আয়তন বাহু কিউব, অতএব ঘনকের আয়তন 8 root 2 বাই √3 তার কিউব এত ঘন সেমি। তাহলে এখানে হয়ে যাচ্ছে, এটা কিউব করলে 8 ইন্টু 2 এর স্কোয়ার, 3টে √2, তার মানে 2 √2 আর 3 √3 এত ঘন সেমি। তাহলে 16 √2 বাই 3 √3 ঘন সেমি। ঠিক আছে, এটা আছে দেখো 16 √2 বাই 3 √3 ঘন সেমি। কি করেছি আমরা দেখো, গোলকের ব্যাসার্ধ বলা আছে, গোলকের ব্যাস নির্ণয় করেছি। ব্যাসার্ধ থেকে গোলকের ব্যাস নির্ণয় করেছি। গোলক থেকে যে সর্বাধিক ঘনক কাটা যাবে সেই গোলকের যেটা ব্যাস সেটা ঘনকের কর্ণের সঙ্গে সমান হবে। গোলকের যেটা ব্যাস, গোলকের ব্যাসার্ধ বলা আছে 4 √2 সেমি। ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে যে বৃহত্তম ঘনক কেটে নেওয়া যায় তার আয়তন। গোলকের ব্যাসার্ধ 4 √2, তাহলে গোলকের ব্যাস হয়ে যাচ্ছে 8 √2, 2 দিয়ে গুণ করে, বা 4 √2 প্লাস 4 √2 8 √2, যে এটা লিখেছি যে ব্যাসের সঙ্গে সমান হবে। তাহলে ঘনকের কর্ণ হয়ে যাচ্ছে, আমরা কি জানি, ঘনকের কর্ণ সমান ঘনকের কর্ণ ইজ ইকুয়াল টু √3 ইন্টু বাহু। তাহলে এই বাহু ইজ ইকুয়াল টু কর্ণ বাই √3। তাহলে যে কর্ণ বেরিয়ে গেছে, কর্ণ বাই √3, সেটা বাহু। আচ্ছা, এখানে 8 এর কিউবটা আমরা 8টা একই রেখেছি, 8টার কিউব করা হয়নি। 8 এর কিউব কত? 28 64 512, এটা 512টার কিউবটা করা হয়নি। 512 ইজ ইকুয়াল টু 1024 √2 বাই √3, 3 √3 এইটা আসবে। 1024 √2 বাই 3 √3 এইটা আসবে, কারণ এর কিউবটা 8 এর কিউবটা করা হয়নি আমাদের। ঠিক আছে, আর আমরা একটু সিম্পলিফাই করতে পারি, যদি √3 দিয়ে ওপর নিচে গুণ করি, √3 দিয়ে ওপর নিচে গুণ করি, তাহলে 1024 √6 বাই 9 চলে আসবে। ঠিক আছে, যেটা ইচ্ছা রাখলেই হবে, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্ক দেখো, এটা 8 এর দাগের হয়ে গেল, 9 এর দাগের অঙ্কে যাব। এই পেজের অঙ্কগুলো যে দেওয়া আছে কিন্তু একটু অন্য পেজের তুলনায় একটু টাফ অঙ্ক আছে। 9 কি বলা আছে? 9 বলা আছে যে দুমুখ খোলা লোহার লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা 35 সেমি, বহির্ব্যাস 12 সেমি, অন্তর্ব্যাস 10 সেমি হলে কত ঘন সেমি লোহা আছে? সহজ অঙ্ক। আচ্ছা, লোহার চোঙের উচ্চতা কত বলা আছে? লোহার চোঙের উচ্চতা বলা আছে 35 সেমি, বহির্ব্যাস 12 আর অন্তর্ব্যাস 10, 35 সেমি। বহির্ব্যাস সমান 12 সেমি, অতএব বহির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 12 বাই 2 সেমি সমান 6 সেমি। অন্তর্ব্যাস ইজ ইকুয়াল টু 10 সেমি,
অতএব অন্তর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 10/2 সেমি ইজ ইকুয়াল টু 5 সেমি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলেছে, এখানে বলেছে উচ্চতা বলে দিয়েছে, এবার কত ঘন সেমি লোহা আছে, এখান থেকে সহজেই বের করে নিতে পারবো। তাহলে আয়তনটা বের করলেই হবে। তাহলে ফাঁপা চোঙের যে আয়তনের সূত্র, অতএব লোহা আছে কতটা, বা পাইপে লোহা আছে কতটা, পাই মানে 22/7, এখানে হয়ে যাচ্ছে আর স্কোয়ার, মানে বহিঃব্যাসের স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসের স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইজ 35, এত ঘন সেমি। তাহলে হয়ে যাচ্ছে 22/7 ইন্টু 6 + 5, 6 - 5 ইন্টু 35 ঘন সেমি। ঠিক আছে, 22/7, 6 আর 5 11, 6 - 5 1 ইন্টু 35 ঘন সেমি। এটা কেটে দিলে 5 হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 11 ইন্টু 11 ঘন সেমি, 11 11 121, 1210 ঘন সেমি আছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে যে চোঙটিতে কত ঘন সেমি লোহা আছে, তাহলে চোঙটিতে 1210 ঘন সেমি লোহা আছে। অতএব বা স্টেটমেন্টটা লিখে দেবে, চোঙটিতে 1210 ঘন সেমি লোহা আছে। কিন্তু এই জাতীয় এই পেজটা যে ধরনের পেজ, এই জাতীয় পেজ যদি এক্সামে এসে যায়, কিন্তু অনেক ছেলেমেয়েরই অনেক মার্কস কমে যেতে পারে, কারণ এটা বেশ টাফ আছে, অন্য 5টা পেজের তুলনায় এই পেজটা বেশ টাফ আছে। আচ্ছা এবার দেখো 9-এরটা হয়ে গেল, 10-এরটায় যাচ্ছি। 10-এরটা কি বলেছে দেখো, এটা 9-এর হলো। এই পেজের অঙ্কগুলো আমরা রায় মার্টিনও সলভ করেছি, এই বিটিএরও কয়েকটা পেজ সলভ করেছি, তো পেজটা কিন্তু বেশ টাফ আছে, ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা দেখো এরপরে 10-এর অঙ্ক যেটা বলেছে, এ ও বি দুটি পরস্পর পূরক কোণ প্রমাণ করতে বলেছে, একটা প্রমাণ দিয়েছে, এ ও বি পরস্পর পূরক কোণ, এ ও বি পরস্পর পূরক কোণ। অতএব a + b = 90 ডিগ্রি। এবার বাম পক্ষ দেখো, বাম পক্ষ বলা আছে, কি বলা আছে, sin a + sin b তার হোল স্কয়ার, sin a + sin b তার হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হয়ে যাচ্ছে দুটো যেহেতু আলাদা, তাহলে sin a + sin b, ও বি পরস্পর পূরক কোণ। আচ্ছা ডান পক্ষে কি আছে, 1 + 2 sin a cos a, তাহলে আমরা এটা নিচ্ছি sin a প্লাস এটা sin b এর জায়গায় লিখছি sin 90 - a, এখানে লিখতে পারবো তো b = 90 - a, এই যে এই এটাকে ডান দিকে নিয়ে গেলাম, 90 - a হয়ে যাচ্ছে এইটার হোল স্কয়ার। তাহলে এটা sin a, sin 90 - a কি হয়, cos a তার হোল স্কয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে sin স্কয়ার a প্লাস 2 sin a cos a প্লাস cos স্কয়ার a। ঠিক আছে, এবার দেখো এখানে কি হচ্ছে, আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a = 1 হয়, তাহলে যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a 1 প্লাস 2 sin a cos a। আর দেখো ডান পক্ষ আছে, ডান পক্ষ এটাই আছে, 1 + 2 sin a cos a। অতএব বাম পক্ষ = ডান পক্ষ, প্রমাণিত। দেখানো সহজ অঙ্ক একদম, বাম পক্ষ = ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, এবার দেখো আরেকটা আছে, cos a + sec a 2 হলে cos 4a + sec 4a কত, এর পরেরটা 11টা, এটা প্রমাণ হয়ে গেল। 10-এরটা হয়ে গেল, cos a + sec a 2 হলে cos 4a + sec 4a, সহজ অঙ্ক। শেষের দিকের অঙ্কগুলো একটু সহজ আছে। cos a + sec a = 2, কত সহজভাবে হয়ে যাচ্ছে দেখো, cos a +
সেক মানে 1/cos, এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করেছি। লসাগু, কসে লসাগু, এটা cos স্কয়ারে হয়ে যাবে গুণ হয়ে গিয়ে +1 = 2, অতএব cos স্কয়ারে +1 = কোনাকুনি গুণ হয়ে 2 cos এ, অতএব cos স্কয়ারে -2 cos এ +1 = 0, অতএব cos এ -1 তার হোল স্কয়ার = 0, অতএব cos এ -1 = 0, অতএব cos এ = 1, অতএব sec a = 1/cos a, অতএব sec a = 1/1 = 1, অতএব cos 4a প্লাস sec 4a = cos a তার পাওয়ারে 4, তার মানে আর sec a তার পাওয়ারে 4। cos এর মান এখানে নির্ণয় করেছি 1, 1 এর পাওয়ারে 4, sec এর মান 1 তার পাওয়ারে 4, পাওয়ারে 4 হলে 1 ই হবে, 1 এর পাওয়ারে 4 মানে 1, 1 এর পাওয়ারে 4 মানে 1, 1 + 1 2, 1 এর পাওয়ারে যাই হোক 4 8 6 10 100 যাই হোক 1 ই হবে সেটা, ঠিক আছে। তাহলে 2 অ্যান্সার এলো। অতএব cos 4a প্লাস sec 4 এর মান, অতএব cos এর পাওয়ারে 4a প্লাস sec এর পাওয়ারে 4a এর মান 2, ঠিক আছে। দেখে নাও নেক্সট, দেখো 12টা, 4 থেকে লাস্ট প্রবলেম। এবার দেখো কি বলেছে, নিচের রাশিটিতে যৌগিক গড় 15 হলে কি এর মান চাইছে, চল আর পরিসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। এখানে লিখছি চল আর এটা লিখছি পরিসংখ্যা। চল কি দিয়ে প্রকাশ করা হয়, xi, আর এটা লিখছি fi, ঠিক আছে। কি বলেছে, চল বলা আছে 5 10 15 20 25, 5 10 15 20 25, 5 10 15 20 25। আচ্ছা, এখানে পরিসংখ্যা কি বলা আছে, পরিসংখ্যা এখানে বলা আছে 6k 6 10 5, 6k 6 10 5। তাহলে এখানে আমরা fi xi নির্ণয় করছি, এটা হচ্ছে fi xi, ঠিক আছে। এটা 5 6 30, এটা হয়ে যাচ্ছে 10k, এটা হয়ে যাচ্ছে 6 15 90, এটা হচ্ছে 20 10 200, আর এটা হয়ে যাচ্ছে 5 25 125। অতএব সামেশন অফ fi xi কত হয়ে যাচ্ছে, = 10k প্লাস 200 290 290 290 290 320 320, তাহলে 445, ঠিক আছে। প্রদত্ত যৌগিক গড় 15, তাই তো, প্রদত্ত যৌগিক গড় 15ই বলা আছে তো, প্রদত্ত যৌগিক গড় 15। আমরা কি সূত্র জানি, আমরা সূত্র জানি x বার = summation of fi xi by summation of fi, x বার = মানে যৌগিক গড় 15, summation of fi xi হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 10k প্লাস 445। আচ্ছা, summation of fi কত, 10 16 22 আর 5 27, 27 প্লাস k, 27 প্লাস k, ঠিক আছে। আচ্ছা, অতএব কোনাকুনি গুণ করলে 27 10 270, আর তার অর্ধেক 135, 270 আর 135 300 405, 405 প্লাস 15k = 10k প্লাস 445, বা 15k মাইনাস 10k = 445 মাইনাস 405, বা 5k = 40, অতএব k = 40/5, অতএব k = 8, অতএব k এর মান হবে 8, k এর মান হবে 8। দেখো প্রসেসটা দেখে নাও, k এর মান হবে 8, এইভাবেই করতে হবে, ঠিক আছে।
দেখো তাহলে চারের দাগের এখানে 12 পর্যন্ত ছিল, চারের দাগের 12 পর্যন্ত কমপ্লিট হলো। ভালোভাবে প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 73 তে যে কোশ্চেন পেজটা ছিল সেটা কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে অন্য কোনো পেজ আমরা সলভ করবো। ওকে, আজকের ক্লাস এখানেই স্টপ করছি। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।